কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, টিএমসির লোগো দেওয়া প্যাডে চিঠি লিখে টাকা চাওয়ার অভিযোগ পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের শেষে মহারাষ্ট্রে হিংসা, গাড়িতে পাথর, গুরুতর জখম প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল। 10 নয়, সুশান্তকে পৃথিবীকে সরিয়ে দিতে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। ঝাঁসির অগ্নিকাণ্ডে শিশুদের মর্মান্তিক পরিণতির পরে রোড শো, যোগী আদিত্যনাথকে তোপ সরার। মণিপুরে অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র, রওনা 5000 জওয়ান। এবার হাসপাতালেও লাইভ স্ট্রিমিং, জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক করলেন। ক্রমেই বাড়ছে হিংসা, বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীকে নির্দেশ জারি রাজ্যপালের। ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কোচিং সেন্টারের শিক্ষক, বর্ধমানে শোরগোল। 1850 জন পড়ুয়াকে ট্যাবের টাকা পাঠালো শিক্ষা দপ্তর, রিপোর্ট পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত। নাম না করে সুকান্তকে কোলা ব্যাংক তোপ অনুপমের, বিজেপির কলহ বাড়ছে। বিস্তারিত। তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া প্যাড, সেই প্যাডে লিখে টাকা চাওয়ার অভিযোগ উঠল ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বিরুদ্ধে। 2018 সালের সেই চিঠি ভাইরাল হতে নতুন করে ফের শুরু হচ্ছে রাজনৈতিক চাপাউত্তর। জাহিদ যদিও এই কাজের জন্য বিরোধীদের দায়ী করেননি, তার অনুমান তৃণমূলেরই লোকজন এই কাজের সঙ্গে যুক্ত। রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তার নাম লেখা এই চিঠি নিয়ে। সেই চিঠিটি লেখা হচ্ছে রিষড়ার একটি টেক্সটাইল কারখানার ভাইস প্রেসিডেন্টকে ঈদ উপলক্ষে 10,000 টাকা চাওয়া হয় কাপড় কেনার জন্য। চিঠির নিচে রিষড়ার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সই সহ স্ট্যাম্পও দেওয়া রয়েছে। জাহিদ হাসান খান বলেন, আমি দলের কোনো প্যাড ব্যবহার করি না, কোনো ডোনেশনও তুলি না, নিজের যা ক্ষমতা সেটা দিয়েই করি। এক কাউন্সিলর লোকসভা ভোটের সময় বিজেপি সিপিএম এর হাত ধরে সঙ্গে মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওই ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করেছে। ওই ওয়ার্ডের দায়িত্ব ছিল আমার, আমি সেখান থেকে লিড নিয়েছি। দলের লোক কিন্তু বিজেপি তৃণমূলের সাথে মিশে রিষড়া তৃণমূলের ক্ষতি করছে। এসব ফেক লেটার প্যাড, ওই কাউন্সিলর আমার বিরোধী, এটা সবাই জানে। দলে ওর কোনো জায়গা নেই, তাই এসব করে আমার প্রচারে আসতে চায়। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গোয়েন বলেন, জাহিদ হাসান খান গত 30 বছরে কাউন্সিলর, তাকে বদনাম করে দলকে বদনাম করাটা বিজেপির চক্রান্ত। ওরা ভোটে জিততে পারছে না, জেতা সে তো হেরেছে, তাই যেন তেন প্রকারে বদনাম করার জন্যই চালাচ্ছে প্রচেষ্টা। ভোট প্রচার শেষ হওয়ার পরে অভূতপূর্ব নির্বাচনে হিংসার সাক্ষী হল মহারাষ্ট্র। সোমবার রাতে নাগপুরের মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নেতা অনিল দেশমুখের গাড়ি ঘিরে ধরে এলো পাথর ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অনিল, তার মাথায় গভীর ক্ষত রয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। এই হামলার জন্য বিজেপি নেতৃত্বাধীন মহাজোটকে দায়ী করছে শরদের দল। ঘটনাচক্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর এই নাগপুরে কাটল বিধানসভা কেন্দ্রের এনসিপি প্রার্থী হচ্ছেন অনিলের ছেলে সলিল। সোমবার নারখেট গ্রামে একটি সভায় যোগ দিয়ে ফেরার পথে রাত 8টা নাগাদ হামলার মুখে পড়েন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগপুর জেলার পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, জালালখেদা কাটল সড়কে বেলফাটার কাছে অনিলের গাড়ি লক্ষ্য করে পাথর ছড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কটলে সলিলের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রতিপত্তিশালী নেতা চরণ সিংহ ঠাকুর। ঘটনাচক্রে এই এলাকাটি চরণের ঘাটি বলে পরিচিত। পুলিশ সুপার জানিয়েছেন, আহত অনিলকে কাটল সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার 288 আসনে মহারাষ্ট্র বিধানসভায় সবকটি আসনে ভোট। বিজেপি শিবসেনা এনসিপি এর জোটে মহাজোট এবং কংগ্রেস শিবসেনা এনসিপির মহাবিকাশ আঘাড়ির মধ্যে গণনা আগামী 23 নভেম্বর। 10 লক্ষ নয়, কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 50 লক্ষ টাকার অফার হচ্ছিল বলে দাবি পুলিশের। সূত্রের দাবির জন্য এমনটাই জানিয়েছে আফরোজ ওরফে গুলজার খান। সুশান্তকে খুনের পুরো ভার দেওয়া হয়েছিল বিহারের পাপ্পু গ্যাংকে। গ্যাংয়ের এক সদস্য 1 মাস আগে থেকেই কলকাতায় ঘাঁটি গেড়ে সুশান্তর গতিবিধি নজরে রাখছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। তবে পাপ্পু গ্যাংয়ের 3 সাব শুটার থাকা সত্ত্বেও যুবরাজের মতো আনকোড়া ছেলেকে কেন এগিয়ে দেওয়া হয়েছিল তা নিয়েও দ্বন্দ্বে রয়েছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, ধৃত গুলজার আগেই দাবি করেছিল যে খুনের উদ্দেশ্যে নয়, স্রেফ থ্রেট করার জন্যই গত শুক্রবার সন্ধ্যায় যুবরাজকে পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গুলজার জেরায় এক এক সময় এক এক রকম কথা বলছে। কাউকে আড়াল করতে সে কিছু লুকোচ্ছে বা তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছে বলেও মনে করছেন দুধে অফিসাররা। এদিন সাংবাদিক বৈঠক থেকেও সুশান্ত দাবি করেছেন, গুলজার একা নয়, নেপথ্যে আরও অনেকেই থাকতে পারে। তৃণমূল কাউন্সিলর বলেন, রুবির পাশে যে গুলশান কলোনির কথা বলা হচ্ছে, ওখানে একটা 150 বিঘার ভেড়ি আছে। 2021 সালে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। প্রতিশ্রুতি ছিল 22-এর ভোটের পর ভেড়িতে কাজ করতে
করতে দেওয়া হবে, কিন্তু আমি জিতে যাওয়ার পর টাকা তুলে প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সমস্যায় পড়ে যায়, আমি ওই ভেরি বন্ধ করে দিই। কিছু জমি ভরাটও করা হচ্ছিল, সেটাও আটকে দেয়। তাই অনেকের সাথে আঘাত লেগেছে বলেই আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ড নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্বরা ভাস্কর। সম্প্রতি ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। 10 জন সদ্যজাত শিশু প্রাণ হারিয়েছে এই সরকারি হাসপাতালে। ঘটনার পরেই যোগী আদিত্যনাথের রোড শো এর ভিডিও দেখে তোপ দাগলেন। স্বরা হাসপাতালে এই বিভাগে ছিল 55 জন শিশু। আগুন লাগার পরে 45 জন শিশুকে উদ্ধার করা গেলেও বাকি 10 জন শিশুকে প্রাণ হারাতে হচ্ছে। স্বরা তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, 10 জন সদ্যজাত জীবন্ত পুড়ে গেলেও ঝাঁসির সরকারি হাসপাতালে, আর এর জন্য সরকার যারা দায়ী তারা রাস্তায় নেচে বেড়াচ্ছে। মানুষের কোথায় এসব অভ্যাস হয়ে গিয়েছে। ভারতীয় সমাজ তার ঔদাসীনতার জন্য পচে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। সমাজ মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সক্রিয় মতামত রাখেন স্বরা, সেজন্য বারবার নিন্দকদের রোশনালেও পড়তে হচ্ছে অভিনেত্রীকে। ভিন ধর্মে বিয়ে করেও ট্রোলড হয়েছেন তিনি। সিএ বিরোধী আন্দোলন থেকে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আলাপ হয় স্বরার, তারপর প্রেম ও বিয়ে। স্পষ্ট মতামত ও ভিন ধর্মে বিয়ের জন্য নাকি আজকাল সেইভাবে তার কাছে কাজের প্রস্তাবও আসে না। মণিপুরের সামাল দিতে এবার অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র। উত্তর পূর্বের ছোট্ট এই রাজ্যে চলতে থাকা বেলাগাম হিংসা সামাল দিতে আরো 50টি কোম্পানি সিআরপিএফ জওয়ান পাঠানো হচ্ছে। দিন রাত 24 ঘন্টা সেখানে অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী। সোমবার এই ইস্যুতে হাই ভোল্টেজ বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, গত 7 নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। বিশেষ করে এখানকার জিরিবাম জেলায় এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু। সেখানে পরিস্থিতি সামাল দিতে গত 14 নভেম্বর নতুন করে লাগু হয়েছে আফস্পা। বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। এখানে 20টি কোম্পানি আধা সেনা আগেই মোতায়েন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রক এবার আরো 50টি কোম্পানি আধা সেনা অর্থাৎ 5000 সিআরপিএফ মোতায়েন করা হলো এই রাজ্যে। সব মিলিয়ে বর্তমানে মণিপুরে আধা সেনার দাঁড়ালো পরিমাণ প্রায় 1 লক্ষ। সূত্রের খবর, কেন্দ্রের তরফে আধা সেনাকে নির্দেশ দেওয়া হচ্ছে অল আউট অভিযানে নামার। যেসব বিদ্রোহীরা এখানে সক্রিয় তাদের প্রত্যেককে আটক করার, এমনকি প্রয়োজনে নিকেশ করার নির্দেশও দেওয়া রয়েছে। সশস্ত্র বিদ্রোহীদের কাছে কি কি অস্ত্র রয়েছে, তাদের ঠিকানা কোথায়, সেসব তথ্য জানতে গোয়েন্দা বিভাগের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শনিবার সে রাজ্যের পূর্তমন্ত্রী গোবিন্দ দাস কণ্ঠ, বিজেপি বিধায়ক পাউনাম ব্রোচন, বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ্যাম, কংগ্রেস বিধায়ক টিএইচ লোকেশ্বরের বাড়িতে আগুন ধরানো হয়। তাঁদের বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা প্রথমে জিনিসপত্র ভাঙচুর করেন। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইস্কল পূর্ব জেলার লুয়াংসাংবামে মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং এর পৈতৃক বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। হামলা হয় মণিপুরের মন্ত্রী সাপন রঞ্জন, বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর জামাতা আরেক ইমোর বাড়িতেও। আর যে করে ঘটনার পর থেকে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। তাদের আন্দোলন যে সরকার প্রচন্ড অসুস্থতে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার হাসপাতালেও চিকিৎসার সময় লাইভ স্ট্রিমিং করার দাবি জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এদিন একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে কটাক্ষ করেন তিনি। হেভিওয়েট এই তৃণমূল নেতা বলেন, আমি তো সরকারের কাছে অনুরোধ জানাবো যে হাসপাতালের সামনেও লাইভ স্ট্রিমিং করা উচিত। কোনো ডাক্তার কি করছে, কিভাবে ট্রিটমেন্ট করছে তারা সব যেন দেখা যায়। রোগীর পরিবার যেন সব দেখতে পারে। ওসব নয়, আপনাদের কাজ করতে হবে। বেলডাঙ্গা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শনিবার হিংসার ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা মুর্শিদাবাদ জেলা জুড়ে। এরই মাঝে পুলিশ দাবি করছে সেখানে পরিস্থিতি স্বাভাবিক। এই আবহে এবার বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়া রাজ্যপাল নিজের সফর বাতিল করেছেন। কলকাতা থেকে তিনি পরিস্থিতির উপর নজর রাখবেন বলে জানানো হচ্ছে রাজভবনের তরফ থেকে। বিগত কয়েক বছরে বারংবার সামনে এসেছে রাজ্যপাল সংঘাত। বিভিন্ন ইস্যুতে বিবৃতি জারি করে রাজ্যকে অস্বস্তিতে ফেলেছেন রাজ্যপাল। বেলডাঙ্গার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়ে রাজ্যকে রীতিমতো চাপে ফেললেন সিভি আনন্দ বোস। এই নিয়ে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গত রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কয়েকটি অংশের তরফে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চলছে সেটা নিন্দনীয়। বেলডাঙ্গায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেখানে যে ঘটনা ঘটেছে সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 17 জন গ্রেফতার করে ভাঙচুর এবং হিংসার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করছে। পড়ানোর অছিলায় ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ উঠল। কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত শিক্ষক এবং তার পরিবারের লোকজনকে মারধর ও বাড়িতে ভাঙচুরের অভিযোগ পুলিশ আরও 3 জনকে গ্রেফতার করেছে। পূর্ব বর্ধমানের মেমারি থানার সুলতানপুরের দুধপুকুর পাড়ার ঘটনা। সোমবার ভোর রাতে বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক হেমন্ত প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হলে 22 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে শিক্ষকের বাড়িতে হামলা মারধরের ঘটনায় সোমনাথ হাজরা, সুমিত নাতি ও হীরক জানা নামে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ধৃতদের আদালতে তোলা হলে অভিযুক্ত শিক্ষক বাদে বাকিদের শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে আদালত। বিচারক সপ্তাহে একদিন থানায় হাজিরার নির্দেশ দিয়েছেন ওই তিন অভিযুক্তকে। ছাত্রীর বাড়িতে ফিরে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানান। এরপরই ছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর বেলা 3টে নাগাদ পাড়ার কিছু লোকজন হেমন্তর বাড়িতে ঢুকেই মারধর শুরু করে দেয়। এ ব্যাপারে ছাত্রীর পরিবারের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত শিক্ষকের দাদা প্রশান্ত প্রামাণিক। তার অভিযোগ, পড়া না করায় ছাত্রীকে মারতে যায় প্রশান্ত, তার গায়ে হাত লেগে যায়, এ নিয়েই গন্ডগোল বাঁধে। বিষয়টি তখনকার মতো মিটে গেলেও তারপর তার ভাইকে এবং বাবা মাকে মারধর করা হয়, বাড়িতে ভাঙচুর চালানো হয়। ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এখনো পর্যন্ত 1850 জন বঞ্চিত পড়ুয়াকে ট্যাবের টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। বাকিদের টাকাও 2 দিনের মধ্যেই পাঠানো হবে। অন্যদিকে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য পুলিশের তরফ থেকে বিস্তারিত রিপোর্ট চাইছে। সেই রিপোর্ট পেলেই যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে ট্যাব কেলেঙ্কারিতে বড় তথ্য দিল কলকাতা পুলিশ। কিষানগঞ্জে একটি অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারির টাকা সরানো হচ্ছে বলে জানতে পারেন তদন্তকারীরা। কোনো একটি স্কুল থেকে সরকারি পোর্টালে অবৈধভাবে তথ্য কারচুপি করা হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। তদন্তকারীরা মনে করছেন ওয়েবসাইটটি প্রথমে হ্যাক করা হয়, তারপর যখন স্কুল কর্তৃপক্ষ তথা আপলোড করছিল তখনই হ্যাকাররা, প্রতারকরা রিয়েল টাইমে অর্থাৎ সেই মুহূর্তেই তথ্য বদলে ফেলেছে। ফের বিস্ফোরক অনুপম হাজরা। এবার রাজ্য বিজেপির সদস্য সংগ্রহে ও বেনিয়মের অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ। বিদ্রোহী নেতা অনুপম নাম না করে সুকান্ত মজুমদারকে কোলা ব্যাংক বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে তার অভিযোগ, একজন নেতা 5 থেকে 6টি সিম কার্ড তুলে মিস কল দিয়ে সমস্যা বাড়াচ্ছেন। সংগঠনের বেহাল দশার মতোই বঙ্গ নেতাদের সদস্য সংগ্রহ বৃদ্ধির প্রচারকে তুলোধনা করেছেন। গেরুয়া অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য বিজেপির ঘরোয়া কুন্দুলের বিআব্জু সংগঠনের বেহাল দশা। লোকসভার পর থেকে কলহ চরমে পৌঁছেছে। গোষ্ঠী বিবাদের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। সুকান্ত মজুমদারকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার দাবি তুলেছেন তথাগত রায়। রাজ্যে বিজেপির ক্ষমতাহীন গোষ্ঠীকে ব্যঙ্গ করে পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। 19 যে বিজেপি 18টি আসন পেয়েছিল, তারা 24-এ 12টি আসনে। উপনির্বাচনে পদ্ম শিবিরের হাত শূন্য নয়। ভোটের রাজনীতিতে ক্রমশ বাংলায় বিজেপি ব্যাকফুটে। মেরুকরণের দাওয়ায় কাজ দিচ্ছে না, উল্টে বাংলাকে বঞ্চনা কোণঠাসা করার অভিযোগে পদ্ম শিবিরকে মিথ্যা করা হচ্ছে, যার জন্য বিজেপির জনভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু অনুপম হাজরা অভিযোগ করেছেন বিজেপি নেতাদের টার্গেট পূরণ হচ্ছে না, তাই তারা নিজেরাই টার্গেট পূরণের জন্য 5 থেকে 6টি করে সিম তুলেছেন।